Hello and welcome to the Big Science Academy. I am Shoumita Ghosh. এই ভিডিওয়ে আমরা শ্বাসক্রিয়া ও গ্যাসীয় আদান-প্রদান সম্পর্কে ডিসকাস করব। প্রথমেই দেখে নেব শ্বসন কাকে বলে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি, গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করে তাকে শ্বসন বলে। শ্বসনের স্থান সাইট অফ রেসপিরেশন। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিবারাত্র প্রতিনিয়ত শ্বসন সংগঠিত হয়। শ্বসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। দ্বিতীয় পর্যায়ে ক্রেবস সাইকেল কোষের মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এই মাইটোকন্ড্রিয়ায় অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ায় প্রচুর পরিমাণে এটিপি উৎপন্ন হয়, প্রায় 30 to 32 molecules of ATP। এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকায় এগুলিকে এনার্জি কারেন্সি বলা হয়, যার ফলে পুরো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। নেক্সট, শ্বসনের প্রকারভেদ। টাইপস অফ রেসপিরেশন। ফার্স্ট, সবাত শ্বসন অর অ্যারোবিক রেসপিরেশন। যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু মেনলি গ্লুকোজ জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায়। এই শ্বসন প্রক্রিয়া দুভাবে হয়, অন্তঃশ্বসন, বহিঃশ্বসন। অন্তঃশ্বসনে কোষস্থ খাদ্য জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায়। এটি তিনটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে কলাকোষে অক্সিজেন গৃহীত হয়। দ্বিতীয় ধাপে কোষস্থ খাদ্যবস্তু উৎসেচকের প্রভাবে অক্সিজেনের সাহায্যে জারিত হয়। তৃতীয় ধাপে কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড পরিবেশে মুক্ত হয়। নেক্সট, বহিঃশ্বসন। যে যান্ত্রিক প্রক্রিয়ায় পরিবেশ থেকে অক্সিজেন গৃহীত হয় এবং পরিবেশে CO2 বা কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। সবাত শ্বসনে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হওয়ায় সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 1 molecules গ্লুকোজের সাথে 6 molecules অক্সিজেন বিক্রিয়া করে 6 molecules কার্বন ডাই অক্সাইড, 6 molecule H2O ও প্রচুর পরিমাণ এনার্জি অ্যাপ্রক্স 686 কিলোক্যালোরি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট, অবাত শ্বসন অর অ্যানারোবিক রেসপিরেশন। মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেন যুক্ত যৌগ যেমন NO3, CO3, SO4 এর উপস্থিতিতে উৎসেচকের প্রভাবে খাদ্যবস্তু মেনলি গ্লুকোজ জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায়। এখানে 1 molecules গ্লুকোজের সাথে 12 molecules নাইট্রেট বিক্রিয়া করে 6 molecules CO2, 6 molecules H2O ও 12 molecules নাইট্রোজেন ডাই অক্সাইড ও কিছু পরিমাণ এনার্জি অ্যাপ্রক্স 50 কিলোক্যালোরি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট, সন্ধান। সন্ধান এক ধরনের অবাত শ্বসন, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। বিভিন্ন অণুজীবের দেহে এই শ্বসন দেখা যায়। এই সন্ধান গ্লুকোজ বা অন্যান্য জৈব যৌগের এক প্রকার সবাতচারণ, যেখানে অণুজীব নিঃসৃত উৎসেচকের সাহায্যেই জৈব বস্তুর জারণ ঘটে। তাই অ্যালকোহল, জৈব অ্যাসিড ও গ্যাস উৎপন্ন হয়। দু ধরনের সন্ধান আমরা দেখি, কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। অ্যালকোহলিক ফার্মেন্টেশন অর্থাৎ কোহল সন্ধানে ইস্ট সেলে গ্লুকোজ অক্সিজেনের সাহায্য ছাড়াই জাইমেজ উৎসেচকের সাহায্যে ইথানল উৎপন্ন করে। তার সাথে কার্বন ডাই অক্সাইড, সামান্য পরিমাণ ATP অর্থাৎ এনার্জি উৎপন্ন করে। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বা ল্যাকটিক অ্যাসিড সন্ধানের ক্ষেত্রে গ্লুকোজ অক্সিজেনের সাহায্য ছাড়াই ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সাহায্যে ল্যাকটেট উৎপন্ন করে। সবাত ও অবাত শ্বসনের পার্থক্য। সবাত শ্বসনে অক্সিজেন উপস্থিত থাকে, অবাত শ্বসনে অক্সিজেন অনুপস্থিত থাকে। খাদ্যবস্তু জারিত শক্তি সবাত শ্বসনে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়,
অবাত শ্বসনে তুলনামূলক কম উৎপন্ন হয়। স্থান: সবাত শ্বসন সাইটোপ্লাজমে শুরু হয়ে মাইটোকন্ড্রিয়ায় যায়। অবাত শ্বসন সাইটোপ্লাজমেই হয়। উৎপন্ন শক্তির পরিমাণ: 1 মলিকিউল গ্লুকোজ থেকে 36 মলিকিউলস এটিপি উৎপন্ন হয়। অবাত শ্বসনে 1 মলিকিউলস গ্লুকোজ থেকে 2 মলিকিউলস এটিপি উৎপন্ন হয়। এক্সাম্পল: সবাত শ্বসন অল অর্গানিজমস অ্যান্ড সাম ইস্টের মধ্যে দেখা যায়। অবাত শ্বসন ইস্ট, ব্যাকটেরিয়া, সেলস, ওয়েলস এদের মধ্যে দেখা যায়। নেক্সট, শ্বসনে সাহায্যকারী অঙ্গ প্রত্যঙ্গ, রেসপিরেটরি অর্গান। ফুসফুস মানবদেহের শ্বাসতন্ত্রের অন্তর্গত প্রধান অঙ্গ। এটি শ্বাসতন্ত্রের নির্দিষ্ট একটি বায়ুপথ মাধ্যমে পরিবেশের সাথে যুক্ত থাকে। ফার্স্ট বায়ুপথ হলো উপরিস্থিত বায়ুপথ অর আপার এয়ারওয়ে। এটি বায়ু চলাচলের প্রধান প্রবেশপথ। নাসা ছিদ্র, নাসিকা, নাসিকা গহ্বর, মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল এবং গলবিলের পশ্চাৎ অঙ্কদেশ থেকে সৃষ্ট ল্যারিংস অবধি এই বায়ুপথ বিস্তৃত থাকে। যেহেতু নাসা ছিদ্র এই বায়ুপথের প্রধান প্রবেশপথ, তাই বড় বড় পার্টিকুলেটদের এই নাসা ছিদ্র ছেঁকে পরবর্তী বায়ুপথে বা ফুসফুসে যেতে বাধা দেয়, সাথে সাথে গৃহীত বায়ুকে আর্দ্র ও উষ্ণও করে তোলে। নেক্সট, সংযোগকারী বায়ুপথ। এটি ল্যারিংসের পশ্চাৎদেশ থেকে সৃষ্ট ট্রেকিয়া থেকে শুরু হয়। ট্রেকিয়া অর্থাৎ শ্বাসনালী। ট্রেকিয়াটি পরে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং দুটি ব্রঙ্কাই গঠন করে। ব্রঙ্কাই দুটি পরে শাখান্বিত হয়ে প্রাইমারি, সেকেন্ডারি ও টার্মিনাল ব্রঙ্কিওল সৃষ্টি করে। এর ফলে একটি বিস্তীর্ণ বায়ুপথ সৃষ্টি হয়। এই বায়ুপথ আপার এয়ারওয়ে অর্থাৎ উপরিস্থিত বায়ুপথ থেকে বায়ুকে ফুসফুসে নিয়ে যেতে সাহায্য করে, তাই একে কানেক্টিং বা পরিবহন বায়ুপথও বলা হয়ে থাকে। নেক্সট, অ্যালভিওলার বায়ুপথ। অ্যালভিওলার বায়ুপথটি অ্যাসিনার সেলস অর লাং প্যারেনকাইমা নামেও পরিচিত। ট্রাকিয়া ও ব্রঙ্কাই থেকে আগত শাখাগুলি প্রায় 23 টাইমস বিভক্ত হয় এবং শেষের দিকের শাখাগুলি অন্তর্বর্তী ব্রঙ্কিওল, অ্যালভিওলার, অ্যালভিওলার ডাক্ট গঠন করে। এই অঞ্চলেই গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে। অ্যালভিওলারের সেল ওয়াল প্রায় 70 মিটার স্কোয়ার পুরু হয়। অ্যালভিওলারে দু ধরনের সেল দেখা যায়, টাইপ 1 সেল 95%, টাইপ 2 সেল 5%। এই সেলসগুলির সাহায্যেই ফুসফুস সংকোচন ও প্রসারণে সহায়তা পায়। অধিকাংশ স্থানে অ্যালভিওলার এপিথেলিয়াল সেলস ও ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস দ্বারা ব্লাড ও এয়ারের মধ্যে পরস্পর দূরত্ব বজায় রাখতে পারে। নেক্সট, ফুসফুসীয় প্লুরা। ফুসফুসের বাইরের দিকে দুটি পর্দা এবং তাদের মধ্যভাগে প্লুরাল ক্যাভিটি দ্বারা গঠিত হয় প্লুরা। প্লুরা বক্ষগহ্বরের মধ্যে ফুসফুসের সঞ্চালনে সাহায্য করে। প্লুরাস্থিত বাইরের পর্দাটি প্যারাইটাল, ভেতরের পর্দাটি ভিসেরাল নামে পরিচিত। এই পর্দাটির অভ্যন্তরে প্লিউরাল ফ্লুইডের একটি পাতলা স্তর থাকে, যা ব্রিদিংয়ের সময় ফুসফুসকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। নেক্সট, শ্বসনে সাহায্যকারী পেশি সমূহ, রেসপিরেটরি মাসেলস। ফার্স্ট, মধ্যচ্ছদা ও ডায়াফ্রাম মাসেলস। এটি একটি চক্রাকার পেশিবহুল পর্দা যা বক্ষগহ্বরের তলদেশে অবস্থিত, বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে। নেক্সট, বহিস্থ আন্তঃপঞ্জরাস্থি পেশি অর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। বক্ষ পিঞ্জরাস্থিত পরশুকা অর্থাৎ রিবসগুলিকে এই মাসেল বহির্ভাগে যুক্ত রাখে। এগুলি আড়াআড়িভাবে নিচের দিকে ও অগ্রভাগে একটা রিব থেকে অন্য রিবে যুক্ত থাকে।
এই মাসেলের সংকোচনের ফলে স্টারনাম প্রসারিত হয়। নেক্সট, অন্তঃস্থ আন্তঃপঞ্জরাস্থি পেশি or innermost intercostal muscle। বক্ষ পঞ্জরাস্থিত কোর্সিকাগুলিকে এই মাসল অন্তর্ভাগে যুক্ত রাখে এবং এইগুলি আড়াআড়িভাবে নিচের দিকে ও পশ্চাৎভাগে এক পর্শুকা থেকে অপর পর্শুকায় যুক্ত থাকে। এই মাসলের সংকোচনের ফলে বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পায়। নেক্সট, ফুসফুসে বায়ু চলাচল পদ্ধতি, মেকানিজম অফ এয়ার ফ্লো উইদিন লাংস। নির্দিষ্ট শ্বসন পেশির সাহায্যে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে বায়ু চলাচল সম্পন্ন হয়। প্রথমেই প্রশ্বাস অর ইন্সপিরেশন। এতে মধ্যচ্ছদা পেশি সংকুচিত হয় ও এটি নিচের দিকে নেমে আসে। বহিস্থ আন্তঃপর্শুকা পেশি অর্থাৎ এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি সমূহ সংকুচিত হয়, যার ফলে স্টারনাম উপর দিকে উঠে আসে। একই সাথে প্লুরা গহ্বরের চাপ কমতে থাকে ও বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। তার সাথে সাথে ফুসফুসে অবস্থিত অ্যালভিওলাইয়ের চাপও কমতে থাকে। এই চাপের পরিবর্তনের জন্য পরিবেশ থেকে বায়ু সংযোগকারী বায়ুপথের মাধ্যমে ফুসফুসে বায়ু প্রবেশ করে। নেক্সট, নিঃশ্বাস অর এক্সপিরেশন। মধ্যচ্ছদা পেশি ও বহিস্থ আন্তঃপর্শুকা পেশি অর্থাৎ এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি শিথিল হয়, এদের সংকোচন বন্ধ হয়, যার ফলে অন্তঃস্থ আন্তঃপর্শুকা পেশি অর্থাৎ ইনারমোস্ট ইন্টারকস্টাল পেশিগুলি সংকুচিত হয় ও বক্ষ গহ্বরের আয়তন কমতে থাকে। সাথে সাথে আন্তঃপ্লুরাল চাপ বাড়ে, অ্যালভিওলাইগুলি ছোট হয় ও চাপ বাড়তে থাকে। এই চাপ বৃদ্ধির কারণেই ফুসফুস থেকে বায়ু নির্দিষ্ট বায়ুপথে পরিবেশে বেরিয়ে যায়। এইভাবে ফুসফুসে বায়ু চলাচল পদ্ধতি সম্পন্ন হয়। নেক্সট, শ্বাসবায়ুর পরিমাণ ও ধারণ ক্ষমতা, রেসপিরেটরি ভলিউম ও ক্যারিং ক্যাপাসিটি। ফুসফুসে শ্বাসক্রিয়ার সময় আগত বা নির্গত বায়ুকে শ্বসন বায়ু বলে। স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে এই পরিমাণ মাপা হয়। ফুসফুসের বিভিন্ন নিষ্ক্রিয়তা নির্ণয়ে সাহায্য করে এই বায়ুর পরিমাণ ও ধারণ ক্ষমতা। At first, tidal volume, which is known as TV or VT, and also প্রবাহী বায়ু। স্বাভাবিক শ্বাসক্রিয়ার পর যে পরিমাণ বায়ু প্রতি প্রশ্বাসে ফুসফুসে প্রবেশ করে অথবা প্রতি নিঃশ্বাসে যে পরিমাণ বায়ু ফুসফুস থেকে নির্গত হয় তাকে টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ু বলা হয়। এর মান প্রায় 500 ml। নেক্সট, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম অর IRV। স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর প্রবাহী বায়ুর তুলনায় যে অধিক পরিমাণ বায়ু ফুসফুসে গৃহীত হয় সেটি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এর মান প্রায় 2500 মিলিলিটার টু 3000 মিলিলিটার হতে পারে। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ERV। স্বাভাবিক নিঃশ্বাসক্রিয়ার পর যে পরিমাণ বায়ু সজোরে ফুসফুস থেকে নির্গত হয় তাকে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলা হয়। এটির মান 1000 to 1100 মিলিলিটার। নেক্সট, রেসিডিউয়াল ভলিউম। বলপূর্বক নিঃশ্বাসক্রিয়ার পর যে পরিমাণ বায়ু ফুসফুসে অবশিষ্ট রয়ে যায় দ্যাট ইজ রেসিডিউয়াল ভলিউম। এর মান 1200 মিলিলিটার। নেক্সট, ভাইটাল ক্যাপাসিটি। বলপূর্বক সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার পর বলপূর্বক নিঃশ্বাসের দ্বারা যে পরিমাণ বায়ু সজোরে ফুসফুস থেকে বের করে দেওয়া সম্ভব হয় তাকে ফুসফুসের ধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি বলা হয়। ভাইটাল ক্যাপাসিটিকে সহজভাবে প্রবাহী বায়ু অর্থাৎ টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের সমষ্টি হিসাবে প্রকাশ করা যায়। এর মান অ্যাপ্রক্স 4600 মিলিলিটার।
Next, total lung capacity or TLC. স্বাভাবিক শ্বাস ত্যাগের পর যে পরিমাণ শ্বাস সজোরে গ্রহণ করা হয় এবং এই বায়ু ফুসফুসে মজুত করা যায় তাকেই বলা হয় total lung capacity. Also can say vital capacity and residual volume এর সমষ্টি। এর মান প্রায় 5800 milliliter. Next, expiratory capacity or EC, which is tidal volume and expiratory reserve volume এর সমষ্টি হিসাবে প্রকাশ করা যায়। এর মান 1600 milliliter. Next, inspiratory capacity, which is tidal volume and residual volume এর সমষ্টি। এই গ্রাফের মাধ্যমে আমরা প্রত্যেকটি বায়ুর ধারকত্ব এবং তার পরিমাণ দেখতে পাই। Next and most important, exchange of gases. এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে এগিয়ে যাওয়া। প্রথমেই ফুসফুস ও রক্তের মধ্যে গ্যাসীয় আদান প্রদান। অক্সিজেনযুক্ত বায়ু এই প্রক্রিয়ায় প্রথমে অ্যালভিওলাই ও তারপর রক্তজালক কোষে আসে, কারণ অ্যালভিওলাইয়ের অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার অফ মার্কারি। এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন রক্তজালকে প্রবেশ করে, কারণ রক্তজালকের রক্তে অক্সিজেনের প্রেসার থাকে 95 মিলিমিটার অফ মার্কারি, যা অ্যালভিওলাইয়ের প্রেসারের থেকে কম। তাই O2 বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে প্রবেশ করে। আবার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে রক্তজালকের প্রেসার 45 মিলিমিটার অফ মার্কারি এবং অ্যালভিওলাইয়ের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের প্রেসার 40 অফ মিলিমিটার মার্কারি। তাই ব্যাপন প্রক্রিয়ায় CO2 রক্তজালকের রক্ত থেকে অ্যালভিওলাইয়ে প্রবেশ করে। নেক্সট, রক্ত ও কলাকোষের মধ্যে গ্যাসীয় আদান প্রদান। এখানে ধমনী রক্ত দিয়ে বাহিত অক্সিজেন রক্তজালক থেকে ব্যাপন প্রক্রিয়ায় কলারসের মাধ্যমে কলাকোষে প্রবেশ করে, কারণ এখানে কলাকোষে অক্সিজেনের প্রেসার 40 অফ মিলিমিটার মার্কারি থাকে, আর রক্তজালকের অক্সিজেনের প্রেসার থাকে 95 অফ মিলিমিটার মার্কারি। আবার কলাকোষে উৎপন্ন CO2 রক্তজালকের রক্তে প্রবেশ করে, সেটিও ব্যাপন প্রক্রিয়ায়, কারণ কলাকোষের CO2-র চাপের পরিমাণ 45 অফ মিলিমিটার মার্কারি। রক্তজালকে CO2-র চাপের পরিমাণ 40 অফ মিলিমিটার মার্কারি। তাই কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকে প্রবেশ করে। এইভাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে গ্যাসীয় আদান প্রদান ঘটে থাকে। This is the end of part 1. Part 2 is coming soon. Thank you for watching this video. Please subscribe the channel if you like this video by hitting the bell icon and follow us on Facebook and Telegram app. Thank you once again.